নারী বাঁশি বাজাচ্ছে, তো সেই বাঁশির সুরে তার প্রেমিককে আহ্বান করছে। এই গানে আমরা 4টি প্রজন্মকে এক করার চেষ্টা করেছি। আমি যদিও অত ভালো গান গাই না, তারপরেও চেষ্টা করি। একটা মানুষ মারা গিয়েছে, তার একটা হার নিয়ে একটা নারী বাঁশি বাজাচ্ছে। আমার ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের বাড়ির পাশেই ফহিমউদ্দিন ব্যাপারী নামে একজন ছিলেন। তিনি দেখেছি যে মাঝে মাঝে গানের আসরের আয়োজন করতেন। তো সেখানে অনেক বড় বড় শিল্পী, যেমন পরশ বয়াতি, দোলল উদ্দিন বয়াতি, চানমিয়া বয়াতি, এরকম বড় বড় শিল্পী যারা, তারা গান করতেন। এবং সাথে আমাদের অঞ্চলের মেহের বয়াতি, ইনিও গান করতেন। তো ওই সময় এই যে দেখতাম যে গানের ভিতরে মানুষের যে ঢল, গান শোনার জন্যে একে অপরের মাঝে মানে ঘেঁষাঘেঁষি করে মানুষের যে আত্মিক মানে সম্মিলন, এখান থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো আমি মনে করি যে যদি গানের ওই পরিবেশটা ফিরিয়ে আনা যায়, এবং যারা নিগৃহীত বাউল, মানে বাউলরা তো এখন আর ওইভাবে গান করতে পারে না, বা ওই সুযোগটা কমে গেছে, কারণ অর্থনৈতিক দৈন্যতা এবং নানা রকম মানে বিষয় আছে। তো এই জন্য যারা, যেমন আমি আমাদের অঞ্চলের যে মেহের বয়াতি, ওই সময়কার যারা গান মানে প্রবীণদের ভিতরে মেহের আলী বয়াতিকে নিয়ে আমার একটা গান করার ইচ্ছে ছিল অনেক দিন যাবত। তো ইতিমধ্যে আমাদের খুব গুণী মানুষ লালন কন্যা ফরিদা পারভিন প্রয়াত হয়েছেন, আপনারা সবাই জানেন। এটা আমাদের অনেক বড় একটা গ্যাপ, এবং এটা আমাদের এই মানে বেদনাদায়ক বিষয়, কারণ তার মতো একজন শিল্পীর প্রয়াণ। তো সেই শিল্পীর শ্রদ্ধার মানে সমর্পণে আমরা ধন্য ধন্য ও বলি তারে লালনের এই গানটি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এই গানে আমরা 4টি প্রজন্মকে এক করার চেষ্টা করেছি। যেমন মেহের বয়াতি, উনি কিন্তু জমির বয়াতির শিষ্য, মানে জমির বয়াতি আমাদের অঞ্চলের ওই সময়কার অনেক বড় শিল্পী ছিলেন। তো জমির বয়াতির শিষ্য হচ্ছে মেহের বয়াতি। এখন মেহের বয়াতির বয়সও অনেক, তো তাকে যদি আমরা এই মুহূর্তে যদি না রাখতে পারি, বা তার স্মৃতি ধারণ করার ক্ষেত্রে তাকে আমরা ওইভাবে চয়ন করেছি। তিনি আর মদন ফকিরের বর্তমান প্রজন্মের কাদের ফকির, এবং আমিও আছি। আমি যদিও অত ভালো গান গাই না, তারপরেও চেষ্টা করি। সাথে সবচেয়ে জুনিয়র যে কম বয়সী রাব্বি খান, এরকম 4জন শিল্পী, এবং সাথে আমাদের যে সহশিল্পী যারা আছে, তাদেরকে নিয়ে এই ধন্য ধন্য গানটি আমরা করার চেষ্টা করেছি। ওই সম্মিলনের জায়গা থেকে, মানে প্রীতি সম্মিলন বা ভালোবাসার আত্মিক সম্মিলনের জায়গা থেকে। আমি মনে করি যে এই যে প্রতিবন্ধকতা, এটা খুব মানে সংখ্যালঘিষ্ঠ, মানে এটা সংখ্যক গরিষ্ঠ না, সংখ্যালঘিষ্ঠ। কারণ গানের যদি আমরা পেছনের দিকে যাই, তাহলে দেখব আমাদের যে আদিম সময় থেকে যদি দেখি, একটা মানুষ মারা গিয়েছে, তার একটা হার নিয়ে একটা নারী বাঁশি বাজাচ্ছে, পুরুষ না, নারী বাঁশি বাজাচ্ছে। তো সেই বাঁশির সুরে তার প্রেমিককে আহ্বান করছে, মানুষের হার দিয়ে কিন্তু বাঁশি। তো সেই বাঁশির সুরে মানে ডেকে আনা হচ্ছে কাকে? তার প্রেমিককে। মানে এই যে সম্মিলন, এই যে মানব মানে যাত্রার যে গতিপথ, আমরা আজকে এখানে কিভাবে এসেছি? অবশ্যই প্রণয় থেকে, সুর থেকে। আপনি আমি সুর ছাড়া কিছু না। আপনি বা আমরা যে মানুষ, আমি যে কথা বলছি বা আমি যে চলছি, আমার ভিতরে সুরের বসবাস, যাতায়াত সব সময়। আমার ভিতরে সবচেয়ে বড় চমকপ্রদ যে বিষয়, আমি যদি দেখি আমার যে হার্ট সবসময় ধকধক করছে, এর চেয়ে বড় সুর আর সঙ্গীত কি হতে পারে? তো মানুষকে কিছু মানুষ হয়তো বা বায়াস্ট করে একটু ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বা এই করে, এটা প্রতি সমাজেই থাকে। কিন্তু আমি মনে করি যে বাংলার মানুষ সবসময় গানকে ভালোবাসে, বাসবে। কারণ বাংলা গানের যে চর্চার জায়গা বা আত্মিক জায়গা, এখানে বাংলার মানুষকে বিচ্ছেদ ঘটানোর কোনো সুযোগ নাই। এই সুর সঙ্গীতের বাইরে বাংলার মানুষ যেতে পারবে না। এখন আসলে মানে আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি যে বাউলদের উপরে অনেক ধরনের হামলা হয়েছে বা হয়েছে, এবং সমাজেও বাউলদেরকে দেখলে মানে তথাকথিত আমাদের যে প্রচলিত সমাজ আছে, তাদেরকে বাউলদেরকে দেখলে বলা হয় যে ওরা একটু পাগল, ওরা মানে ওইভাবে আসলে ওই
মিশতে চায় না যে এই, এবং একই সাথে হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় সাইজির যেই বিষয়টা আছে যে ওইখানটায় নামে মাত্র একটা বিল্ডিং আছে, বা ওইখানটায় বলা হচ্ছে যে এখানে বাউল চর্চা মানে লালন চর্চা করা হবে, আসলে প্রাতিষ্ঠানিক ভাবে আসলে শিক্ষা ব্যবস্থার জায়গাটাও নাই, বা আমাদের পাঠ্যপুস্তকে খুবই সংক্ষিপ্ত আকারে তাদের সম্পর্কে, আসলে বাউলদের সম্পর্কে বা আমাদের সাইজির সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে একটা ধারণা দেওয়া, যেখানটায় আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ বা আরো অন্যান্য দেশের কথাও যদি আমি ওয়েস্টার্নের দিকেও যদি তাকাই, তারা তাদের জায়গা থেকে আসলে যেভাবে তাদের সংস্কৃতিকে যেভাবে তারা প্যাট্রোনাইজ করছে, সেই জায়গাটা আমরা আসলে আমাদের লোকজ সংস্কৃতি বা আমাদের যে ওই অস্তিত্ব, এইখানটা আসলে আমরা আসলে মানে পিছিয়ে আছি এক বাক্যে বলতেই হয়। কিন্তু আসলে এই পিছিয়ে থাকার আসলে মূল জায়গাটা মানে কি বলে মনে করেন যে স্বাধীনতা 54 বছর পরেও এইখানটা আসলে কেনই বা আমরা এইখানটায় পিছিয়ে আছি, এবং আমাদের এই ইনস্টিটিউশনটাই বা কেন বা গড়ে উঠছে না? যেহেতু আপনিও দীর্ঘদিন ধরে কাজ করছেন, ল্যাকিংসটা আসলে কোথায় এই পিছিয়ে থাকার কারণে? পিছিয়ে থাকার যে জায়গাটা আপনি বললেন, তার আগে একটু আমি বলে নেই। বিষয়টা হচ্ছে আমাদের যে জাগতিক দাসত্বের যে মানে জীবন প্রচলনের যে জায়গা, আমরা তো এক প্রকার মানে জাগতিক দাসত্বের ভিতর দিয়ে জীবন প্রবাহ করছি। আমরা কিন্তু জীবনকে খুঁজে দেখার মানে সময় বা সুযোগ আমাদের একদমই না। আমরা মাঝে মাঝে খুব হতাশাগ্রস্ত হয়ে যাই, ক্লান্ত হয়ে পড়ি, জীবনকে আর টেনে নিতে পারি না। তখন মানুষ মুখ লুকায় কোথায়? সঙ্গীতের কাছে, সুরের কাছে, কবিতার কাছে, সংস্কৃতের কাছে, প্রেমের কাছে। তা আপনার এই যে প্রেমের বা সঙ্গীতের সুরের প্রবাহ যদি একটা রাষ্ট্র সমাজে না থাকে, তাহলে মুখ লুকাবে কোথায় মানুষ? তো মুখ লুকানোর যে জায়গা, এই জাগতিক দাসত্বের যে ভ্রম থেকে বেরিয়ে আপনি যদি দেখেন, লালন যখন বলে ওঠে খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়, তা আপনি আমি একটা খাঁচা, এবং এই যে ভিতরে যে একটা পাখি, এটা কেমনে আসে যায়, তখন মানে ভিতর থেকেই তো একটা মানে শিহরণ কাজ করে যে হায় হায় আমি কে তাহলে? তা আপনাকে যদি আপনি অন্বেষণ করার সুযোগ যদি না থাকে একটা রাষ্ট্রে বা এই সমাজ ব্যবস্থায় যদি না থাকে, তাহলে তো মানে ঘেঁষাঘেঁষিটা খুব জগা খিচুড়িপূর্ণ হয়ে উঠবে। স্পেসিফিক মানে মানুষের যে বোধের যে জায়গা, এটা তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আমি আশা করব যে এই যে আমাদের যে পিছিয়ে থাকা, এই পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে আমাদের এই আধ্যাত্মিক বোধ থেকে আমরা সরে গেছি। আপনি একটা শিল্পী দেখেন, আমার যে গানে জয়নাল ভাই নামে একজন বংশীবাদক আছে, মানে দুর্দান্ত বাঁশি বাজায় ভাই, মানে এত সুন্দর বাঁশি বাজিয়েছে। আপনি গানটা যখন শুনবেন অবশ্যই এটা অনুভব করবেন। কিন্তু সে কি করে? সে বাঁশি বাজানো তার পেশা হিসেবে নিতে পারেনি, সে পেশা হিসেবে নিয়েছে ফল বিক্রি করে ভ্যানে করে। আপনি এই বিপর্যয় আপনি ভাবতে পারেন? আপনি চাইলে দেন তো, অনেক বড় বড় মানুষ আছে, আপনি বাঁশি তুলে দেন তো বাজাতে পারে কিনা? পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পারবে না। ওনার মতো বাঁশি বাজাতে পারবেন? এটা সাধনা, ওই জায়গায় পৌঁছানোর জায়গা। তো এই পৌঁছানোর জায়গার সাথে যদি এদেরকে যদি ওই সুযোগ না দেওয়া হয়, আপনি কেন বাঁশি বাজাতে যাবেন? কেন হারমোনিয়াম বাজাবেন? না খেয়ে থেকে তো আপনি হারমোনিয়াম বাজাবেন না ভাই। আপনার তো এই সুযোগটা তৈরি করতে হবে। তো আমি মনে করি যে আমাদের রাষ্ট্র এটা করবে, এবং এই শিল্প সাহিত্যের যে জায়গা, এটা উন্মোচিত হবে। কারণ আমরা আশাবাদী। কারণ শশাঙ্ক রিডেম্পশন একটা মানে চলচ্চিত্র আছে, ওখানে মানে এরকম একটা বাক্য আছে যে মানে আশার চেয়ে বিপজ্জনক, এবং আশার চেয়ে মানে আশা যদি মানুষ হারিয়ে ফেলে, মানে আশাই মানুষকে বাঁচিয়ে রাখে, মূল কথা যেটা। তো আমরা আশাহত হব না। আমরা আশা করব যে রাষ্ট্র এই ব্যবস্থা করবে, প্রত্যেকটা জায়গায় এই সংস্কৃতির যে বীজ, বাঙালিপনা এবং বাংলা বোধ, এর সাথে একটা অর্থনৈতিক সমন্বয় ঘটাতে হবে, যাতে মানে শিল্পী বা শিল্পমনা মানুষগুলো যেন মরে না যায়। ক্ষুধা খুব মানে কঠিন জিনিস। ক্ষুধাকে সাথে নিয়ে মানুষ শিল্পচর্চা করতে পারে না। আপনি ভাবতে পারেন যে কাজী নজরুল ইসলাম তার মানে খালি পেটে এক রাতে বিদ্রোহী কবিতা লিখে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ব্রিটিশরা
মানে নড়ে চড়ে উঠেছিল যে কে এই ছেলে, কিভাবে সম্ভব। তো খালি পেট ঠিক আছে, কিন্তু একটা সমন্বয়, একটা ব্যালেন্স যেন থাকে। ক্ষুধাটাকে যেন এই রাষ্ট্র বা আমাদের সমাজ এটা পূরণ করে, যাতে তারা মানে হারিয়ে না যায়, তারা যেন বাঁশি ছেড়ে না দিয়ে, বাঁশি যেন ছুটে না যায় তার হাত থেকে, জয়নাল ভাইয়ের মতো মানুষদের হাত থেকে যেন বাঁশি ছুটে না যায়, তারা যেন বাঁশিটা ধরে রাখতে পারে, এটা আমি প্রত্যাশা করব রাষ্ট্রের কাছে। এখন আপনি যেহেতু দীর্ঘদিন ধরে লালন মানে বাউলদের নিয়ে কাজ করছেন, এখন আসলে তাদের বর্তমান অবস্থাটা কি আপনি খুব কাছ থেকে দেখছেন যে এখন তাদের বর্তমান অবস্থাটা কি, আর আসলে কি ধরনের পৃষ্ঠপোষকতা পেলে আসলে তারা আরেকটু বেটার অবস্থানে যায়? মানে একবারে তো শিখরে পৌঁছানো সম্ভব না, না। ধীরে ধীরে উন্নতির জায়গায় রাষ্ট্রের কাছ থেকে আসলে কি প্রত্যাশাটা থাকে এই কাজগুলো করলে আসলে তারা তাদের সঙ্গীত চর্চাটা আরো বেটার জায়গায় যাবে, আমাদের আমাদের শিল্প সাহিত্য আরো দৃঢ় অবস্থানে যাবে? এটা আসলে কোন জায়গাটা গেলে আসলে মানে কি মনে করেন? আমার একজন প্রাণপ্রিয় মানুষ আছে, রফিকুল ইসলাম ভাই। উনি মাঝে মাঝেই বলেন যে গান ছাড়া মানুষ বাঁচে কীভাবে। তুমি যত দুঃখের ভিতরেই থাকো, যখন তুমি গান শুনবে তখন দেখবে তুমি একটা আত্মিক প্রশান্তি অনুভব করছো। তো এই যে যে গানের যে যাত্রা বা সঙ্গীতের যে যাত্রা, এর অনুপ্রেরণায় রফিকুল ইসলাম ভাইয়ের অবদান অনেক। তিনি অনুপ্রেরণা দিয়েছেন বলে আমরা আগাতে পারছি বা পেরেছি। তো আজকের যে এই যে আপনি প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে এই সংকট, মানে একত্রে তো সম্ভব না, কিভাবে সংকট ক্রমাগত আমরা বা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারি বা ওই জায়গায় যাতে এটা হারিয়ে না যায়। তা আমি মনে করি যে প্রত্যেকটা অঞ্চলে যারা, শহর তো আমাদের কোনো সংস্কৃতির বেসমেন্ট না, আপনার রুট হচ্ছে মানে গ্রাম, প্রকৃতির মাঝে হচ্ছে সংস্কৃতি বেড়ে ওঠে। ইট পাথরের খাঁচায় যে সংস্কৃতি বেড়ে ওঠে, এটা আমি মেকি সংস্কৃতি বলবো। তো আপনাকে যেতে হবে, আপনি বসে থাকলে তারা আপনার কাছে আসবে না। শিল্পীরা যারা আসলে গুণী মানুষ, তারা খুব আত্মসম্মান বোধ সম্পন্ন হয়, গুণী মানুষরা। তো তারা কখনো খ্যাতির লোভ করে না, খ্যাতির পিছনে দৌড়ায় না, তাদের কাছে আপনাকে যেতে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য হবে, খুঁজতে হবে এবং ওই পথ বাতলানোর প্রক্রিয়া তৈরি করতে হবে যে কিভাবে তাদেরকে হান্ট করা যায়, কিভাবে তাদেরকে আমরা এই করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রেই। তাহলে আমরা মোটামুটি এই দৈন্যতা কাটিয়ে উঠতে পারবো বলে আমি আশা করি। একই সাথে আপনার এই প্রশ্নের সাথে আমি একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে মনে করেন শিল্প সাহিত্য চর্চা হচ্ছে বা এই হচ্ছে, সেই জায়গাগুলোকে প্রকৃতির মতো করে সেই জায়গাগুলোকে ছেড়ে রাখা হয়েছে, কিন্তু বুঝিনি, প্রশ্নটা আবার করুন। প্রকৃতি মানে যেই জায়গা অঞ্চলটা, আমি যদি বলি যে কাশ্মীরকে যদি বলি বা আমি এদিক থেকে এই বলি, প্রকৃতি যেভাবে তার যে রূপটা দিয়েছে সেই রূপেই কিন্তু আছে। সেখানটায় কিন্তু প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে আশেপাশে যতটুকু সম্ভব ততটুকু হয়তো উন্নয়নের কাজগুলো হচ্ছে। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশে, যে আমার এখানটায় গাছপালা দেধারসে নিধন করে প্রকৃতিকে ধ্বংস করে আমাদের হচ্ছে অট্টালিকা, এটা আমার এখন প্রকৃত অর্থে আসলে আমি যদি বলি পার্বত্য অঞ্চলটা বাদ দিলে প্রকৃত অর্থে আর ওইভাবে আসলে গ্রাম বলে কিছু নাই। এটাই আসলে বাস্তবতা। এইটা আসলে আমাদের শিল্প সংস্কৃতিকে কতখানি আঘাত করছে বলে মনে করেন? বা আমি যদি বলি সাইজি যখন কুষ্টিয়াতে ছিলেন, কুষ্টিয়ার ওই সময়ের যেই প্রকৃতি, বর্তমানের অবস্থা আকাশ এবং পাতাল। ঠিক আছে, সো এটা একে আপনার সাথে আমি শতভাগ মত যে কোনো কিছু ক্রিয়েশনের জন্য প্রকৃতি অনেক বেশি করে, কি বলে, সান্নিধ্যে আসে। সেই জায়গাটা আমরা যে এখন যে আমাদের এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আসলে কি ধরনের
প্রকৃতি প্লাস বাউলদেরকে রক্ষা করার জন্য আসলে এই উদ্যোগটা আসলে কে নেবে? মানে ওইভাবে যদি বলতে হয় তাহলে আসলে বিড়ালের গলায় ঘন্টাটা আসলে কে বাঁধছে? আসলে প্রকৃতি তো আমাদের মা, মানে আমরা প্রকৃতির মানে সন্তান হয়ে মায়ের গলা কাটার মানে কি বলে ওটাকে মানে দায় নিচ্ছি বা নিয়েছি। থাকে না যে মায়ের গলায় ফাঁসি, তো প্রকৃতি যদি আমরা আমাদের মা হয়ে থাকে, আপনি চারপাশে তাকালে দেখবেন যে গাছ। আমি একটা জিনিস ভেবে পাই না, মানে পাখির চেয়ে বড় বন্ধু বা মানে উপকার হয় মানে প্রকৃতির জন্য, এবং এরকম যে এই পাখি আপনার নিধন করে ফেলছে, মানে এ নিয়ে কোনো মানে শোরগোল নাই। আপনি আরেকটা বিষয় দেখবেন যে চাইনা দুয়ারি নামে একটা মানে দুয়ার মাছ ধরার একটা যন্ত্র গত 5-7 বছর যাবত আমাদের অঞ্চলে মানে দেখা গেছে যে এটা শুধু মাছ ধরার যন্ত্র না, এখানে জলজ যত প্রাণী মানে একবার যদি ঢুকে সে আর বের হইতে পারে না। তাই আপনি একটা, আমি মনে করি একটা পিপিলিকা বিপন্ন হওয়া মানে এটা মানব জাতির জন্য থ্রেট। একটা পিঁপড়া যদি মারা যায়, তো একটা পিঁপড়ার বা পিঁপড়া প্রজন্ম মানে প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায়, তো আপনি মানে এর সংকটে পড়বেন, আপনিও হারিয়ে যাবেন। আপনি একা কিছু না। তো আপনার যদি সাধনার জায়গা, এই যে সাধনার যে জায়গা, এই সাধনার প্রকৃতির যে সাধনার জায়গা, এই সাধনার জায়গায় সঙ্গীত, সুর, মানুষ, মানে এই সম্মিলন যুগ যুগ ধরে চলে আসছে। তো আমরা যদি প্রকৃতির যে পরিচর্যা এবং প্রকৃতিকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা মনে করি যে আমরাও হারিয়ে যাব। আমরা তো হারিয়ে গেছি, মানে আমরা তো দেহে বেঁচে আছি, মানে দেহ আর মানুষ, এটা তো অনেক আলোচনার বিষয়। কারণ মানুষ শব্দের ভিতরে মা আছে, হুশ আছে, মান আছে, অনেক কিছু সম্মিলিত শব্দের বিন্যাসে মানুষ। তো আপনি একটা মানুষের সাথে কথা বলবেন, আপনি যদি বোধ সম্পন্ন মানুষ হন, আপনি এরকম একটা মানুষ খুঁজে পাওয়ার খুব কষ্ট হয়ে যাবে যে তার সাথে আপনি কিছুক্ষণ গল্প করতে পারবেন। হাই হ্যালো, ভালো আছি, ভালো থেকো, আকাশ ঠিকানায় চিঠি লেখো, এর বাইরে আপনি তার সাথে আর কথা বলতে পারবেন না। তখন আপনি কি হয়ে উঠবেন? আপনাকে বলবে যে এই লোকটার অনেক ইগো, এই লোকটা মানুষ ভালো না। কিন্তু তার সাথে যে আপনার কথা বলার মনস্তাত্ত্বিক মিল নাই, বা তার আত্মিক প্রশান্তি আপনি পাচ্ছেন না, বা ওই সম্মিলন হচ্ছে না, এর জন্য দায়ী কে? তো আমি মনে করি যে প্রকৃতি মানে সার্বিকভাবে আমাদের একটা করতে হবে, মানে প্রকৃতি থেকে শুরু করে সুর, সঙ্গীত, কালচারাল, মানুষের বোধ জাগ্রত করা থেকে শুরু করে সবকিছুতে একটা সমন্বয় আনতে হবে। এই সমন্বয় ছাড়া আমরা আগাতে পারবো না। আমরা পৃথিবীর সেদিন একটা দেখলাম যে এলন মাস্ক চাঁদে শহর গড়ার জন্য চিন্তা করতেছে। আপনি ভাবতে পারেন যে চাঁদে শহর গড়ার জন্য আমরা কি করতেছি? আপনাকে কিভাবে টেনে নামানো যায়, আপনি ভালো কিছু করছেন, এটার কিভাবে সমালোচনা করা যায়, এটাকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, এই নিয়ে সবসময় টানাপোড়েন, এই নিয়ে সবসময় আলোচনা। পরিশেষে বাউল মানে সরকারের কাছে আসলে আবেদনটা কি থাকবে এই মুহূর্তে? যদি আমি বলি যে সে বা আমাদের বাউলদেরকে রক্ষা করার জন্য আপনাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা, সেই প্রচেষ্টা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, পরিশেষে সরকারের কাছে আসলে কি বলা যায়? আসলে এই যে বাউলদের আমরা যে বিষয়টা করেছি যে মানে যারা ফোকাসড বাউল না বা সম্মুখিত না, যারা জীবনের চাপে, সমাজের চাপে, রাষ্ট্রের চাপে বা বিভিন্ন চাপে এরা নিষ্পেষিত, যাদের আমি বেশিরভাগ বাউলকে দেখি ঝালমুড়ি বেচে, দেখি যে চা বেচে, গান বাজনা ছেড়ে দিয়েছে। কেন? টাকা দেয় না তো, টাকা কই? এই মাসে একটা বাইনা থাকে, এক বাইনা দিয়ে সংসার চলে, তা গান হারমোনিয়াম বিক্রি করে দিছি, এই করছে সেই করছে। তো আমি চাচ্ছি যে এই যে শিল্প সংশ্লিষ্ট যে মানুষগুলো, এই মানুষদের কে সম্মুখে এনে তাদের কে
সারা বাংলাদেশের মানুষ যেন এদের গান শুনে এবং এই ছোঁয়া যেন শুধু দেশের এক প্রান্তে মানে না থাকুক, এটা ছড়িয়ে যাক সমগ্র বাংলায়, সমগ্র বিশ্বে, সমগ্র প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই ছোঁয়া মানে ছড়িয়ে পড়ুক এবং তরুণ প্রজন্ম যারা আছে তারা উজ্জীবিত হোক, সঙ্গীত সংশ্লিষ্ট যে বিষয়গুলোর সাথে তারা বেড়ে উঠুক। কারণ যে মানুষের ভিতর সুর নাই বা সুরের যাতায়াত নাই, সে মানুষকে আপনি কিভাবে মানুষ বলবেন ভাই? সুর থাকতে হবে একটা মানুষের ভিতর, সেই সুরের যাতায়াতের পথ তৈরি করতে হবে। আর রাষ্ট্রের কাছে আমার অনুরোধ থাকবে, রাষ্ট্র এই সঙ্গীত সংশ্লিষ্ট বা শিল্প সংশ্লিষ্ট যে মানুষগুলো আছে তাদেরকে যেন কাজ করার সুযোগ দেয় এবং তাদেরকে যেন তাদের যে সঙ্গীত প্রতিভা এটা যেন মরে যেতে না দেয়, তাদের এটার সঠিকভাবেই করে তারা যেন জীবিকা নির্বাহ করতে পারে, এটার উপর ভিত্তি করে। এটাকে যেন সে দায় মনে না করে, এটাকে যেন সে বোঝা না মনে করে। সঙ্গীত যদি শিল্প যদি মানুষের বোঝা হয়ে ওঠে, তখন সেটা হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি আরেকটা কথা বলতে, চাইনা দুয়ারে যেটা, এটা যেন যে কোনোভাবে রাষ্ট্রের কাছে আমার দাবি থাকবে, এটা যেন বন্ধ করে। কারণ এটা খুবই ভয়ঙ্কর, খুবই। এবং সে সাথে পাখি, যাতে অতিথি পাখি যারা আসে বা যারা আমাদের দেশের পাখি, এদেরকে যেন অবাধে হত্যা করা না হয়। কারণ সুর সঙ্গীতের সাথে এই প্রকৃতি, এই পাখি, এরাই আমাদের এই সুর সঙ্গীত লালন করার পথ দেখিয়েছে। যখন একটি কোকিল বসন্তে ডেকে ওঠে, তখন আমাদের ভিতর প্রেম জাগরিত হয়, আমরা প্রেম অনুভব করি। কোকিলের ডাকে আমরা অন্যরকম একটা অনুভূতি আমাদের হৃদয়ে বয়ে যায়। তো প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা যেন রক্ষা করা হয় এবং এই বিষয়গুলো যেন জোর দিয়ে রাষ্ট্র এটা নিয়ে চিন্তা করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।